এই জনসংখ্যা আহ, এক একটা এলাকায় নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করবে। তারা ভারতীয় নাগরিক নয় বলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো। আমাদের দেশের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো মেশিনের নেই। মানবিকতা বিরোধী এবং নীতিহীন একটি মানুষ। মডেল কোড অফ কন্ডাক্টে কতগুলো স্পেসিফিক কথা বলা আছে। মনোনয়ন জমা দেওয়ার 7 দিন আগে পর্যন্ত সাধারণ নাগরিকদের নাম তোলা যায়। সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন যে আমরা এমন মুখ্যমন্ত্রীকেও পাই যিনি তার রাজ্যের মানুষকে উৎপাত কমানোর জন্য যাদের নাম দিয়ে নাম কাটা হয়েছে সেই মানুষরা বলছে আমরা এই কাজ করিনি। সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন তুলেছে যে যেখানে ভোটার তালিকায় নাম তুলতে 6টা মাত্র ডকুমেন্টস এর কথা বলা হয়েছে। নমস্কার, সবাইকে এই ঘোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। এতদিন ধরে বিরোধীরা এবং বহু নাগরিক সমাজের মানুষ অভিযোগ করছিলেন যে ফর্ম নাম্বার 7 দিয়ে বেছে বেছে মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং বিরোধীদের নাম কাটা হচ্ছে, কিন্তু বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ কখনো স্বীকার করা হয়নি এবং নির্বাচন কমিশনও বলছিল যে তারা আসলে এই এসআইআরটা করছে ভোটার তালিকা শুদ্ধ করার জন্য। কিন্তু গতকাল বিজেপির একজন শীর্ষ নেতা এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটি বয়ান দিয়েছেন। আমরা সেই বয়ানটি সম্পর্কে প্রথমে বলি। সেই বয়ানটিতে তিনি বলছেন যে 7 নম্বর ফর্মে জীবিত ভোটারদের নাম বাতিলের যে অভিযোগ জানাচ্ছেন বিজেপি নেতাকর্মীরা তা ইচ্ছে করেই করা হচ্ছে এবং মিয়াদের হয়রানি করতে, মিয়া সম্প্রদায় কথাটি তিনি বলেছেন মুসলিম সম্প্রদায়কে করতে, যে মুসলিম সম্প্রদায়কে হয়রানি করতেই এই কাজ করছে বিজেপি। হ্যাঁ, তার বক্তব্য হচ্ছে এটা করার জন্য তার যুক্তি হচ্ছে যে না হলে এই মিয়া সম্প্রদায় মানে মুসলিমরা মাথায় উঠে বসবে। এই বক্তব্যটা সারা দেশে একটা বড় চাঞ্চল্য সৃষ্টি করেছে, আসামে তো বটেই এবং গোটা দেশে। কারণ এতদিন ধরে কেউ প্রকাশ্যে কোনো রকম রাগঢাক না করে যে এই কথা বলতে পারেন এটা কেউ ভাবতে পারেননি। এই কথাটাকে আমরা ধরে আমরা আজকে এসআইআর এর যে সাম্প্রতিক পরিস্থিতি সেটাকে বিশ্লেষণ করব এবং এই বিশ্লেষণের জন্য আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কাজী গোলাম গাউস সিদ্দিকী। আপনারা জানেন কাজী গোলাম গাউস সিদ্দিকী আমাদের প্রাক্তন সহকর্মী, আনন্দবাজারে আমার প্রাক্তন সহকর্মী এবং তিনি প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক। এবং তার আরেকটা পরিচয় হচ্ছে তিনি নির্বাচন সম্পর্কে, তিনি নির্বাচন কমিশনে দীর্ঘদিন এই বিষয়টা কভার করার জন্য নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আমাদের সবার চেয়ে বেশি ওয়াকিবহাল। কাজীদা, প্রথমেই আপনাকে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে স্বাগত। আপনার কাছে, আপনার তো নজরে এসছে আজকে দেশব্যাপী এটা নিয়েই আলোচনা হচ্ছে এবং একাধিক সংবাদপত্রে, আপনাদের সেই সংবাদপত্রের কাটিং আমি দেখাচ্ছি, বাংলা সংবাদপত্রেও এই বক্তব্য প্রকাশিত হয়েছে। আমরা সেই বক্তব্যটাকে ধরেই কাজীদা আজকে আমরা আলোচনায় ঢুকি। এই যে বক্তব্যটা হিমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন, যে এই মন্তব্যটা এসআইআর কে কি বিজেপির যেভাবে ব্যবহার করছে সেইটা কি একেবারে নগ্ন করে দিল? কাজীদা। স্বাভাবিক। হিমন্ত বিশ্ব শর্মা একটা কথা বলেছেন, আপনি যার উল্লেখ করলেন, যে মুসলমানরা মাথায় চেপে উঠবেন। আসল ঘটনাটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো পশ্চিমবঙ্গ বা আসামে এদের মুসলিম জনসংখ্যা বেশ বড় মাপের একটা জনসংখ্যা এবং এই জনসংখ্যা এক একটা এলাকায় নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করতে পারে। হিমন্ত বিশ্ব শর্মা যে কথাটি বলেছেন, তিনি আজকে নতুন এই কথা, হয়তো আসামে তো আর নিবিড় সংশোধন হচ্ছে না, বিশেষ সংশোধনী হচ্ছে যেহেতু তাদের এনআরসি হয়ে গেছে। তাই তো এই এই প্রেক্ষাপটে যদি আমরা দেখি এনআরসির সময় আসামে যে বিপুল সংখ্যক মানুষের
মানুষকে তারা ভারতীয় নাগরিক নয় বলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো, সেখানেও কিন্তু মুসলিম জনসংখ্যা একটা বড় অংশ ছিল, যদিও বাস্তব চিত্র বলছে যে সেখানে মুসলমানদের চেয়েও অনেক বেশি সংখ্যক হিন্দু ভাইদের নাম বাদ পড়েছিল। এখন আইনগতভাবে এনআরসি করতে গিয়ে যখন এটা সম্ভব হলো না এবং আসন্ন বিধানসভা নির্বাচনে হেমন্ত বিশ্ব শর্মা বা তার দলকে আবার জিতে আসতে হবে, তখন তাদের বিকল্প পথ হচ্ছে জীবিত মানুষকে মৃত ঘোষণা করা, বৈধ ভোটারকে অবৈধ ভোটার হিসেবে চিহ্নিত করে তাদের নাম বাদ দিয়ে এই জনগোষ্ঠী এবং বিরোধী যারা আছে তাদের সংখ্যা কমিয়ে নিজেদের আসন সুনিশ্চিত করা। আমাদের যে নির্বাচনী ব্যবস্থা, তাতে কিন্তু স্পষ্ট করে বলা আছে যে 18 বছর বয়স এবং ভারতীয় নাগরিক হলেই তিনি ভোটাধিকার পাবেন। কিন্তু ভোটাধিকারটা সুনিশ্চিত করার দায়িত্ব আমার আপনার নয়। ভোটাধিকারটা সুনিশ্চিত করে ভারতের নির্বাচন কমিশন, তাদের পক্ষে রাজ্যে রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওরা। এবং এই পদ্ধতিটা কিভাবে হবে, নির্বাচনী ভোটার তালিকা সংস্কার, সেটাও প্রধান গাইডলাইনটি তৈরি করে নির্বাচন কমিশন, ভারতের নির্বাচন কমিশন, এবং তার নির্দেশ অনুযায়ী রাজ্যে রাজ্যে সিইওরা। এর মধ্যে যেমন একটি আছে ভোটার নূতন তালিকায় নাম তোলার 6 নম্বর ফর্ম, তেমনি আবার আমার কাউকে সন্দেহ হলে আমি তার নাম বাদ দেওয়ার আবেদন করতে পারি নির্বাচন কমিশনের কাছে 7 নম্বর ফর্ম। এই ফর্ম যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে আইনসঙ্গতভাবে, তাকে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে লিখিত নোটিশ দিতে হবে। ওই হোয়াটসঅ্যাপে মেসেজ নয়, লিখিত নোটিশ দিতে হবে, তাকে হিয়ারিং এ ডাকতে হবে। কিন্তু মজা হচ্ছে আমাদের দেশের নির্বাচন কমিশনের নিজস্ব কোনো মেশিনারি নেই, সমস্তটা পরিচালিত হয় রাজ্যের মেশিনারির ভিত্তিতে, এবং সেখানে যে দল শাসন ক্ষমতায় থাকে, যেহেতু সরকারি কর্মচারীদের নিয়ে এটা করা হয়, তাই সেই সরকারের একটি প্রভাব, ব্যাপকতর প্রভাব নির্বাচনের সঙ্গে যুক্ত মানুষদের সঙ্গে বা মানুষদের উপরে চেপে বসে। যে কথা আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বারবার শুনেছি যে নির্বাচন তো হয়ে যাবে, তারপর তো আমরা আছি। এইটা ঘটনা তাই যে নির্বাচন হয়ে যাওয়ার পর তো আমরা আছি, তখন তো যে সরকার তারাই আছে, এবং যেহেতু তারা সরকারি কর্মচারী, এবং হেমন্ত বিশ্ব শর্মার মতন মানুষ যিনি সরাসরি মেয়াদের কথা বলতে পারেন, অর্থাৎ সাম্প্রদায়িকতা, মানবিকতা বিরোধী এবং নীতিহীন একটি মানুষ, তো সেই রাজ্যে সরকারি কর্মচারীদের কতটুকু স্বাধীনতা থাকবে, সেই প্রশ্নটা উঠেই যায়। দ্বিতীয় যে প্রশ্নটা ওঠে, আমাদের 12 তারিখে ভোটার লিস্ট বেরোনোর কথা, ফেব্রুয়ারির, কবে হবে কেউ জানে না। আসামের এটি 2 তারিখে বেরোনোর কথা। আচ্ছা, ফলে এখন যে ফর্ম 7 প্রায় 30 লক্ষর মতন ফর্ম 7 জমা পড়েছে, তাদের হিয়ারিং করতে হবে। হিয়ারিং করবে কে? রাজ্য সরকারি কর্মচারীরা। তিনি কার কথায় চলবেন? মুখ্যমন্ত্রীর কথায়, অর্থাৎ হেমন্ত বিশ্ব শর্মার কথায়। এবং তাকে, সেই সরকারি কর্মচারীটিকে, তিনি যতই সচেতন হন
যতই সেকুলার বা উদার মনের মানুষ হন, তাকে কিন্তু মেনে চলতে হবে এই মিয়াদের নাম বাদ দেওয়ার বিষয়টিকে। আশ্চর্যের বিষয়, হয়তো অনেকে বলবেন নির্বাচন প্রক্রিয়া চলার সময় শুধু মডেল কোড অফ কন্ডাক্ট চালু থাকে। হ্যাঁ, তাই, কিন্তু আমি যে মডেল কোড অফ কন্ডাক্টকে মেনে নিয়ে মাথায় মানে ছুঁয়ে রেখে নির্বাচনী প্রক্রিয়ায় এলাম, আমার কি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে পরেই সেই কথাটি অস্বীকার করার কোনো নৈতিক অধিকার থাকে, আইনগত বৈধতা থাকে? মডেল কোড অফ কন্ডাক্টে কতগুলো স্পেসিফিক কথা বলা আছে, যেমন পারস্পরিক ঘৃণা তৈরি করতে পারবেন না। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি সাংবিধানিক পদে বসে আছেন, তিনি মিয়া শব্দটি উচ্চারণ করে, আমি পরের কথাগুলো পরে আসছি, মিয়া শব্দটি উচ্চারণ করেই একটি ঘৃণার বাতাবরণ তৈরি করলেন। দ্বিতীয়ত হচ্ছে, ধর্মকে আহ্বান করা যাবে না, তিনি হিন্দু মুসলমান করলেন, যেটা এনআরসি সময়েও করেছিলেন। একটি সম্প্রদায়ের বিরুদ্ধে আরেকটি সম্প্রদায়কে উস্কানো যাবে না, ধর্মীয় মেরুকরণ করা যাবে না। আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে গত তিনটি নির্বাচনে, প্রথমবার 2011-14 যে নির্বাচনে ক্ষমতায় এসেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই নির্বাচন থেকে শুরু হলেও সেই নির্বাচনে কিন্তু ধর্মীয় বিভেদকে উস্কে দেওয়ার এত বড় আয়োজন ছিল না। যে আয়োজন ছিল সেটি ছিল লোকচক্ষুর আড়ালে, কিন্তু তার পরবর্তী সময় থেকে এটা প্রকাশ্যে চলে এসছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেন, কাপড় জামা দেখলেই, পোশাক দেখলেই বোঝা যায় কে। কিন্তু অদ্ভুতভাবে নির্বাচন কমিশন তার কিছুই দেখতে পায় না, শুনতে পায়। ফর্ম 7 দিয়ে নাম কাটা খুব সহজ বিষয়টা না হলেও ইদানিং কালের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের কাছে এটি খুব সহজ রাস্তা। আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু ব্যাপক হারে এই ফর্ম 7 ভরা হয়েছে। এবং আরো একটা কথা বলে রাখি, যে শুধুমাত্র ফর্ম 7 দিয়ে নাম কাটা নয়, নির্বাচনের কয়েকদিন আগে পর্যন্ত, মানে মনোনয়ন জমা দেওয়ার 7 দিন আগে পর্যন্ত সাধারণ নাগরিকদের নাম তোলা যায়। আমি ব্যক্তিগতভাবে এক নামকরণ করেছি পরিযায়ী ভোটার। অন্য রাজ্য থেকে নাম গোত্রহীন মানুষদের এই রাজ্যে ভোটার করা, ঠিক যেটা আমরা বিহারে দেখেছি, যেটা হরিয়ানায় দেখেছি, যেটা সর্বত্রই দেখেছি, দিল্লিতেও দেখেছি। সেটাও কিন্তু একটা বড় ঘটনা। এবং সেক্ষেত্রেও এই উৎপাত কমাতে হবে। এক অদ্ভুত শব্দ, সাংবিধানিক পদ, হ্যাঁ, কঠোর। তো তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু তার দায়িত্ব হচ্ছে সবার প্রতি সমান নজর দেয়া। আমাদের সৌভাগ্যই বলুন দুর্ভাগ্যই বলুন যে আমরা এমন মুখ্যমন্ত্রীকেও পাই যিনি তার রাজ্যের মানুষকে উৎপাত কমানোর জন্য রাজনৈতিকভাবে, এবং যিনি মুখ্যমন্ত্রী তিনি শুধু কি আর রাজনীতির মধ্যে সেটাকে সীমাবদ্ধ রেখেছেন, তার মানে তিনি প্রশাসনিক ভাবেও একটি জনগোষ্ঠীকে জেল পার করে ছাড়ার দিকেই বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কাজীদা, একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে রাহুল গান্ধী পরপর যে প্রেস কনফারেন্স গুলো করেছিলেন, 3টি প্রেস কনফারেন্স, সে 3টি প্রেস কনফারেন্সের মূল বক্তব্য ছিল ভোট চুরি। এবং সেখানে তিনি শেষ যে প্রেস কনফারেন্সটি করেন, সেখানে তিনি এই ফর্ম নাম্বার 7 দিয়ে নাম কাটা হয়েছে এমন বেশ কিছু লোককে সাংবাদিকদের সামনে হাজির করে দেন,
যাদের নাম দিয়ে নাম কাটা হয়েছে সেই মানুষরা বলছে আমরা এই কাজ করিনি, অথচ তাদের নাম দিয়ে নাম কাটা হয়েছে। কিন্তু আমরা জানি একটা আপনি যে নির্বাচন কমিশনের যে নিয়মের কথা বললেন, তাতে একটা আইনি ইয়েও করা আছে, আইনি ব্যবস্থাও রাখা আছে, যে কেউ যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে কারোর নাম কাটার বা তাকে হেনস্থা করার চেষ্টা করে, তাকে 1 বছর তার জেল এবং জরিমানা হওয়ার ইয়ে আছে। আমি যদি ভুল না বলি, আপনি আপনি ঠিক করে দেবেন। তো সেইটা কি এক্ষেত্রে যারা করছেন, এই যে ফর্ম নাম্বার দেদার ফর্ম নাম্বার 7 দেওয়া হচ্ছে পশ্চিমবাংলায়, গাড়ি গাড়ি ফর্ম 7 অনেক সময় পুলিশের হাতে বা অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের হাতে ধরা পড়ছে, এবং তারা সবই বিজেপি দিচ্ছে, এইটা কি এই ধরনের কোনো আইনি প্রক্রিয়ার মধ্যে আনা সম্ভব? হ্যাঁ, আমি খুব মনে পড়ে যাচ্ছে আমারই একটি লেখার একটা হেডিং করেছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং দামোদর পত্রিকার সম্পাদক দাশরথী ঝা। তিনি লিখেছিলেন, হেডিংটা করেছিলেন এই, যার কাছে তুই করবি নালিশ সে যে আমার পাশের বালিশ। এসডিও তার হাজবেন্ড, আর পোস্ট অফিসের সুপারিনটেন্ডেন্ট তার স্ত্রী। তো এখন ফাইল চুরি হয়ে গেছে, তো এফআইআর করতে হবে, সভাপতি হচ্ছে, তাহলে তো অভিযুক্ত হবেন। তো কে করবে? উনি হেডিং করলেন, যার কাছে তুই করবি নালিশ সে যে আমার পাশের বালিশ। ভারতের বর্তমান নির্বাচন কমিশন তো বিজেপির পাশের বালিশ। স্বভাবতই কোনো আইন তারা মানছেন না, কোনো আইনের তোয়াক্কা করে না এরা, এদের ইচ্ছে নির্ভর আইন হয়। এটা ঠিক যে আপনি যদি মিথ্যা তথ্য দেন আমার নাম বাদ দেওয়ার জন্য, আমি যদি আদালতে যাই, আদালতে যদি প্রমাণ হয়, আপনার সাজা হবে। কিন্তু মজা হচ্ছে, আমরা দেখেছিলাম কর্ণাটকের ক্ষেত্রে, যে কর্ণাটকে যে নাম বাদ দেওয়ার আবেদন হয়েছিল সেটা কিন্তু সফটওয়্যারের মাধ্যমে, একই ফোন থেকে প্রচুর লোকের নাম, হ্যাঁ, সাইবার ক্যাফে থেকে করে। তার মানে মাঝরাত্রিরে 3টের সময় উঠে করা হয়েছে। হ্যাঁ, তিনি 3টের সময় হ্যাঁ, উঠে একজন করে দিয়েছেন, রাত্রির বেলা, ভোর রাত্রিরে। তো এইটা তো আইনসঙ্গত নয়। তাহলে তো আপনাকে ফর্ম 7 ভর্তি করে আপনাকে সই করে দিতে হবে, তারপরেও তো সেখানে নাম কাটা গেছে। সেটা কি আইনসঙ্গত? আবারও বলি যে ভোটার তালিকা সংশোধন করার জন্য যদি স্বচ্ছভাবে করতে হয়, তাহলে যেটা করার কথা এতদিন ধরে যা হয়ে এসেছে, আমাদের সেটার হচ্ছে যে আপনাকে প্রতিটি ক্ষেত্রে আবেদন করতে হবে, প্রতিটি ক্ষেত্রে নোটিশ দিতে হবে, হিয়ারিং করতে হবে। যার বিরুদ্ধে অভিযোগ অথবা যিনি নতুন ভোটার হতে চান, তাকে তার তথ্য প্রমাণ সহ হাজির করতে হবে। পশ্চিমবঙ্গের কয়েকটি ঘটনা সরকারি দলের নেতারাও করেছেন, আমি ব্যক্তিগতভাবেও জানি, যে প্রচুর জীবিত মানুষদের মৃত বলে খসড়া তালিকায় ঘোষণা করা হচ্ছে। তারা কাগজপত্র নিয়ে এসডিও, বিডিও, এআরও ছোটাছুটি করছেন, ফর্ম 6 ভরেছেন, তারপরেও তারা বলছেন যেহেতু আপনার মৃত বলা হয়েছে আমরা অসহায়। কেন কেন তাহলে হেয়ারিং হবে না? লোকটাকে সামনে নিলেই তো হয়। এইভাবেও কিন্তু প্রচুর বৈধ ভোটারকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে, যেটা আসামেও হচ্ছে, অন্যান্য রাজ্যেও হচ্ছে, বিহারে তো হয়েছে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। এছাড়া যে জিনিসটা হচ্ছে, যে শুধু এইখানে নয়, পশ্চিমবঙ্গ বা আসামে নয়, যেখানে সত্যি সত্যি মুসলিমরা সংখ্যালঘু, সেখানেও কিন্তু, এবং সেই রাজ্যটি যদি বিজেপি শাসিত হয়, সেখানেও কিন্তু তাদের নাম বাদ দেওয়া হয়েছে, হচ্ছে। হরিয়ানা যার প্রমাণ আপনি বলতে পারেন। হ্যাঁ, এইটা কয়েকদিন আগে একজন বিএলও তো প্রকাশ্যে আমি সেটাই বলতে যাচ্ছিলাম, রাজস্থান, সেটাও একটি বিজেপি, রাজস্থানে হাওয়া মহল কেন্দ্র, হ্যাঁ, জয়পুরের হাওয়া মহল কেন্দ্রের বিএলও
কীর্তি কুমার, তিনি সরাসরি একদম সেটা রেকর্ডেড ভিডিও, কিন্তু তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং এই অসমে কয়েকদিন আগেই যে বোকো থানা, কামরূপ গ্রামীণ জেলার, হ্যাঁ, সেখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে, যেটা সবার সামনে আসে পরে। সাংবাদিকরাই প্র্যাকটিক্যালি ধরে ফেলেছিলেন যে রাত্রির বেলায় আলো জ্বলছিল ওই দপ্তরে, সরকারি দপ্তরে, এবং সেখানে গিয়ে দেখা দেখা গেল কয়েকজন বিজেপি স্থানীয় নেতা, তারা সেখানে সরকারি কম্পিউটার পাসওয়ার্ড দিয়ে খুলে তারা নাম কাটছেন, এবং তাদের ধরে রাখা হলো। কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর হলেও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে। তো এই যে দেশব্যাপী, সে কোথাও আপনি বলুন না রাজস্থান, যে কোথাও এই যে কর্ণাটক। হুম, বলুন, আপনি বলুন। এই যে বলুন না, আপনি আপনি যদি সরকারের সঙ্গে দলের একীকরণ না করতে পারেন, তাহলে সরকারের গোপন পাসওয়ার্ড কি করে রাজনৈতিক কর্মীরা পাবে? এবং যে তারা ঢুকবেই কথাটা বা আমি কি করে? বারবার বলছি, সরকারি অফিসে ঢোকানোর ব্যবস্থাও তো করে সরকারি দিতে অফিসে পারে। ঢুকতেই পারে। হ্যাঁ, ঠিক। স্বভাবত স্বভাবত হুম, আমি বারবার একটাই কথা বলছি আপনাদের, যেখানে বিজেপি শাসিত সরকার আছে সেখানে এটা ব্যাপক হারে করা সম্ভব। পশ্চিমবঙ্গ যে করা যাচ্ছে না নট দ্যাট। আমি এক্ষুনি আমি নিজে এসআইআর এ গেছিলাম, মানে হিয়ারিং এ তাতে ছিলেন গেছিলাম। শুনানিতে। হিয়ারিং এ গিয়ে শুনলাম একটি ছেলে, এ 48 48 থেকে 50 বছর বয়সী ছেলে, তারা সাকুল্যে ভাই বোন হচ্ছে 4 জন, কিন্তু তার বাবার কেন 6টার বেশি সন্তান সেটা তার কাছ থেকে জানার জন্য তাকে নোটিশ পাঠিয়েছে। তো সে দুটো ভাই পাবে কোথা থেকে? তাহলে হ্যারাসমেন্ট করার পদ্ধতি প্রতিদিন নতুন নতুন হচ্ছে। ঠিকই। এই প্রসঙ্গেই একটা তথ্য আমি যোগ করছি, সেটা হচ্ছে যে আহ, অমর্ত্য সেন, তাকে নিজেও শুনানিতে তাকে তথ্য প্রমাণ পেশ করতে হয়েছে। তো তিনি সংবাদ সংস্থা পিটিআই কে একটি সাক্ষাৎকার দিয়েছেন এই একেবারে পশ্চিমবাংলার এসআইআর নিয়ে। তিনি বলেছেন যে ভোটার তালিকার সংশোধনের বিষয়টি যদি যথেষ্ট সময় দিয়ে যত্ন সহকারে করা হতো, তাহলে সেটা ইতিবাচক হতে পারত গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে। কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের কিছু ঘটছে না। তার মতে হচ্ছে পশ্চিমবাংলায় এসআইআর এ খুব তাড়াহুড়ো করা হচ্ছে, ফলে ভোটাধিকার রয়েছে এমন ব্যক্তিরাও তাদের ভোটাধিকার প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে পর্যাপ্ত সময় পাচ্ছেন না। এইটা একটা অমর্ত্য সেনের তিনি মন্তব্য এসেছে, এবং তার সঙ্গে তিনি আরো বলেছেন, এটা যেমন ভোটারদের প্রতি অন্যায়, তেমন ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষেও অত্যন্ত অবমাননাকর। এর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যে সুপ্রিম কোর্টের যে নির্দেশগুলো দিয়েছিল কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট, সেই নির্দেশগুলো যথাযথভাবে সব জায়গায় এখনো কিন্তু পালিত হচ্ছে না। আমি কাজীদা আপনাকে এই বিষয়ে খুব ছোট্ট করে, আমাদের সময় প্রায় হয়ে এসছে, আমরা যদি আপনি ছোট্ট করে যে সুপ্রিম কোর্টের নির্দেশ কোথায় কোথায় কেন কি কি ভাবে পালিত হচ্ছে না, এটা যদি একটু আপনি বিশ্লেষণ করেন। প্রথম কথা, এই যে ভোটার তালিকা, মানে যাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদের তালিকা প্রকাশ, আপনি দেখুন না যে আধার কার্ডকে তালিকায় অন্তর্ভুক্ত করার কথা বললো সুপ্রিম কোর্ট। এরা বললো আধার কার্ডটা শুধুমাত্র ভোটার আইডেন্টিটি, মানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখা হবে। এরপরেও সুপ্রিম কোর্ট একটা প্রশ্ন তুলেছে যে যেখানে ভোটার তালিকায় নাম তুলতে 6টা মাত্র ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, আপনি এসআইআর এ 13টা ডকুমেন্টস দিচ্ছেন কি করে? বিষয়টা হচ্ছে খেয়াল খুশির উপরে নির্ভর করছে সেই ক্ষেত্রে। এবং এই যে অমর্ত্য সেনের কথা, আবার অমর্ত্য সেনের কথা প্রসঙ্গ তোলাতে একটা কথা মনে পড়ে যাচ্ছে। অমর্ত্য সেনের বাবা ক্ষিতিমোহন সেন, তিনি তো রবীন্দ্র সমসাময়িক লোক। তো রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেছিলেন 22 বছর বয়সে, তার স্ত্রীর বয়স তখন 9 বছর, তার স্ত্রীর প্রথম সন্তান হয় 13 বছর বয়সে। এখন আপনি বলছেন 15 বছরের যদি ডিফারেন্স না থাকে, তাহলে আপনি কি করে এটা ওই হলো? অতএব তাকে নোটিশ পাঠাও। তো আমাদের সুপ্রিম কোর্ট এখনো বলছে, এই কয়েকদিন আগেও বলেছে যে বাল্য বিবাহ কিন্তু আমরা এখনো বন্ধ করতে পারি। আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী, তিনি 18 বছর বয়সে বিয়ে করেছেন 16 বছরের
তার স্ত্রী বয়স তখন 16 বছর। তো বাল্য বিবাহ। বাল্য বিবাহ সিস্টেম তো আছে। আর তার চেয়ে বড় জিনিস হচ্ছে যে ভারতবর্ষের মতন মহান একটি গণতান্ত্রিক দেশ, পৃথিবীর সবচেয়ে শুধু বৃহৎ না, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাকে ঠিক রাখার জন্য যে নির্বাচনী প্রক্রিয়া, যেটা সুকুমার সেন প্রথম ভারতের প্রথম নির্বাচন কমিশনার তিনি করেছিলেন, এবং তিনি জানেন বহু মহিলার নাম বাদ দিয়ে দিয়েছিলেন ভোটার তালিকা থেকে 52 সালে। কেন? না, মহিলারা তখন স্বামীর নাম মুখে উচ্চারণ করতে পারতেন না। অমুকের মা, অমুক, মানে এইভাবে বলা হতো, সে উনি বাদ দিয়ে দিয়েছিলেন। পরবর্তী সময়ে আবার সেই সব মহিলাদের নাম কিন্তু ইনকর্পোরেট করা হচ্ছিল। ভারতবর্ষের প্রতিটি প্রান্তে মানুষের যদি সঠিক রিপ্রেজেন্ট, যেমন যার জনবিন্যাস, তার রিপ্রেজেন্টেশন যদি না থাকে, তাহলে গণতন্ত্রটা কোথায়? প্রশ্নটা উঠে যাবে সেইখানে। এবং সেই প্রশ্ন তোলার জায়গায় কিন্তু আমাদের নির্বাচন কমিশন, বর্তমান নির্বাচন কমিশন অনেকখানি এগিয়ে যাচ্ছে, যার প্রতিধ্বনি হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন। শুধু হেমন্ত বিশ্ব শর্মা কেন, পশ্চিমবঙ্গেও তো রোহিঙ্গা মুসলমান বাদ দেওয়ার কথা বিজেপি নেতারা বলেছেন। হ্যাঁ, বিজেপি এখানকার পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা অবশ্য বলেছেন বাংলাদেশি মুসলমান, আর উনি বলেছেন মিয়া। তো আমি বাংলাভাষী মুসলমান, দেখছিলাম ওখানে কেউ কেউ বাংলাভাষী বলছেন, মুসলমান ক্ষেত্রে মিয়া শব্দটা ব্যবহার করা হয়। হ্যাঁ, না এইখানেও তো আমরা, এখানে ও বলা হচ্ছে পূর্ববঙ্গের মুসলমান নাকি, না, আমাদের রাঢ় অঞ্চলে মিয়া মোকাদিম কথাটা আছে। রাঢ় অঞ্চলে মিয়া মোকাদিম বলা হয় মুসলমানদের, যদি সে একটু মানে উচ্চস্তরীয় হয় তাহলেই সে মিয়া এবং মোকাদিম বলা হয়। হুম। ফলে মিয়া কথাটা বলতে শুধু পূর্ব বঙ্গ বোঝায় না। ঠিক, আপনি ঠিকই বলুন। বলেছেন। হ্যাঁ, আমরা আপনাকে এই যে আজকে একটা সুন্দর আপনি আলোচনা, তথ্য সহ আজকে আমাদের এখানে উপহার দিলেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের কাছে আমার একটা অনুরোধ যে আপনাদের মনের মধ্যে এর থেকে যে প্রশ্ন আসবে, সে প্রশ্নগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন, এবং তাতে আমাদের ভবিষ্যতে পরবর্তীকালে আমাদের পরবর্তী অনুষ্ঠান করতে আমাদের আরো ভাবনা চিন্তা করতে সুবিধা হয়। এবং তার সঙ্গে আরেকটা আবেদন থাকে যে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন, যাতে আমরা কোনো অনুষ্ঠান আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। কাজীদা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় অনেক আপনি ধন্যবাদ আমাদের দিলেন। আপনাকেও। হ্যাঁ, এবং আপনারা যারা অনুষ্ঠানটা দেখলেন তাদের সবাইকে নমস্কার।